ওকে, সো এমএস ওয়ার্ড হচ্ছে এমএস অফিস নামক একটা প্যাকেজ আছে, হ্যাঁ? আমাদের কম্পিউটারে এমএস অফিস নামে একটা প্যাকেজ আছে, সেটার একটা অ্যাপ্লিকেশন। মানে এমএস অফিস মূলত কি? এটা হচ্ছে মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট একটা কোম্পানি যেটা উইন্ডোজ তৈরি করছে। এই যে উইন্ডোজ আমরা ইউজ করি, এই উইন্ডোজটা তৈরি করছে মাইক্রোসফট, ঠিক আছে? আর মাইক্রোসফট সম্পর্কে আমরা জানি কিছুটা, হয়তো নাম শুনছি না সবাই, কিছু না কিছু নাম শুনছি। সো এই মাইক্রোসফট কোম্পানি বিভিন্ন সফটওয়্যার, হার্ডওয়্যার এগুলো তৈরি করে তারা। এর মধ্যে একটা সফটওয়্যার হচ্ছে তাদের এমএস অফিস। এমএস অফিস এটা হচ্ছে একটা প্যাকেজ। এই প্যাকেজের আন্ডারে অনেকগুলো অ্যাপ্লিকেশন আসে, যার মধ্যে একটা হচ্ছে এমএস ওয়ার্ড, আর একটা হচ্ছে এমএস এক্সেল, এরপরে এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেস। এই চারটা নর্মালি আমরা আমাদের এই কোর্সে শিখব। তো এমএস ওয়ার্ড মানে মাইক্রোসফট ওয়ার্ড, এমএস এক্সেল মানে মাইক্রোসফট এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট মানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আর এমএস এক্সেস মানে মাইক্রোসফট এক্সেস। সো এই হ্যাঁ, মানে এটা কোনটার কাজ কি? এমএস ওয়ার্ডটা মূলত কাজ করে ডকুমেন্ট তৈরি করার জন্য। কোনো একটা ডকুমেন্ট, কোনো একটা লেখালেখি, কোনো একটা ধরেন সিভি তৈরি করবেন আপনি, তাইলে এমএস ওয়ার্ড দিয়ে তৈরি করবেন। আপনার ধরেন একটা মেমো তৈরি করবেন, আপনি ওয়ার্ড দিয়ে তৈরি করবেন। আপনার একটা ক্যালেন্ডার তৈরি করতে চাচ্ছেন, তাইলে ওয়ার্ড দিয়ে সেটা তৈরি করা যাচ্ছে। আপনি একটা টেবিল তৈরি করতে যাচ্ছেন যেখানে ধরেন কিছু লিস্ট থাকবে, আপনি ওইটা ওয়ার্ড দিয়ে তৈরি করতে যাচ্ছেন। অর্থাৎ বিভিন্ন কাজ, ডকুমেন্ট তৈরি করার যে কাজ, সেটা আমরা ওয়ার্ড দিয়ে করে থাকি। সো এখন প্রথম কথা হচ্ছে, ওয়ার্ড নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রথমে আমাদের কম্পিউটারে এমএস ওয়ার্ডের যে সফটওয়্যার, এমএস অফিসের সফটওয়্যারগুলো ডাউনলোড করা লাগবে। যেমন আমাদের এখানে এমএস মাইক্রোসফট অফিস টুলসগুলো আছে, অর্থাৎ এই যে ওয়ার্ড, তারপরে এক্সেল, এই যে এক্সেল, তারপরে পাওয়ার পয়েন্ট, এই যে পাওয়ার পয়েন্ট, তারপরে এক্সেস। এই চারটাই আমাদের কম্পিউটারে, আমার কম্পিউটারে আছে। আশা করতেছি এগুলো থাকার কথা। কেন? আচ্ছা, অ্যাক্সেস আপাতত না থাকলেও হবে। অ্যাক্সেস যদি না থাকে আমরা পরে ডাউনলোড করে নিব। সো এই তিনটা কি আছে কিনা একটু চেক করে নাও। যে আপাতত এখানে সার্চ করবা WORD, ওয়ার্ডটা আছে কিনা এটা দেখো। ওয়ার্ডটা যদি থাকে আমরা আজকের ক্লাসের জন্য প্রস্তুত, ঠিক আছে? ওয়ার্ড আছে, একটু চেক করে নাও তাড়াতাড়ি, কুইক। ওকে, তো আমরা কনফার্ম হইলাম যে আমাদের কম্পিউটারে এমএস ওয়ার্ড আছে। আচ্ছা, এখন ওয়ার্ডে কোনো একটা ফাইল কোনো একটা ফাইল তৈরি করা বা ওপেন করার দুইটা ওয়ে থাকে। একটা হচ্ছে আমরা আমাদের ফোল্ডারে গিয়ে ফোল্ডার থেকে এখানে নিউ থেকে তৈরি করতে পারি। ওই যে আমরা ফাইল তৈরি করছিলাম, নিউ থেকে গিয়ে ফাইল ফোল্ডার তৈরি করছিলাম না, ওইভাবে তৈরি করা যায়। আরেকটা মাধ্যম হচ্ছে আমরা এই যে ওয়ার্ডে ক্লিক করে এখানে সার্চ করব WORD, তাইলে এই যে ওয়ার্ড লেখা আসবে, আমরা এটা ক্লিক করে এখানে ঢুকে তারপরে এখান থেকে আমাদের ফাইলটা নতুন, যদি আমাদের যেমন এখানে একটা ফাইল আমি অলরেডি তৈরি করছি, এটা আমার দরকার নেই, আমি যাওয়ার পরে আমরা নিউতে গেলাম, এইরকম আমাদের সামনে আসবে প্রথম অবস্থায়। হ্যাঁ, তো আমরা চাইলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যদি ক্লিক করি, তাইলে ব্ল্যাঙ্ক মানে কি? খালি। তো খালি একটা ডকুমেন্ট আমার সামনে সে তৈরি করে দিয়ে দিবে, ঠিক আছে? তো এই নিউ থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে একটা নতুন ডকুমেন্ট আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এটা গেল একটা সিস্টেম। এই সিস্টেমের একটা সমস্যা কি, যে এটাকে যদি আমি এখন কিছু একটা লিখে মানে বের হতে চাই, এই যে ক্রস দিলাম, দেখো আমার সামনে কি আসছে, যে আমি এটা সেভ করি নাই, তাই না? তাহলে এই ডকুমেন্টে মানে এই যে সিস্টেমটা আমরা ফলো করছি, এই ক্ষেত্রে আমাদের যাই আমরা কাজ করব সেটা করার পরে কি করা লাগবে, মানে সব সময়ই সেভ করা লাগবে। তবে এক্ষেত্রে প্রিভিয়াস কোনো সেভ থাকে না, আগের কোনো সেভ নাই। আমরা প্রথম অবস্থায় মানে ফাইলের নাম দিয়ে এখান থেকে সেভ করা লাগবে প্রথম অবস্থায়। তাহলে আমরা এখন সেভ করব কেমনে? এটা সেভ করার জন্য আমরা এই যে ফাইলে যাব, কোথায় যাব? ফাইলে, এই যে ওপেন করার পরে এখানে এই অপশনগুলো আমরা পাবো, এগুলাকে বলে ট্যাব বা মেনু। এগুলাকে কি বলে? ট্যাব বা মেনু। এখানে মেনু কি কি আছে? ফাইল মেনু আছে, ফাইল ট্যাব আছে, হোম ট্যাব আছে, ইনসার্ট ট্যাব আছে, ডিজাইন আছে, লেআউট আছে, রেফারেন্স আছে, মেইলিং আছে, রিভিউ আছে, ভিউ আছে, অ্যাড ইনস আছে, হেল্প আছে। সো এই হচ্ছে অপশন। এখান থেকে আমরা ফাইল ট্যাবে বা ফাইল মেনুতে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখান থেকে আমরা এখানে অনেকগুলো অপশন পাবো, যার মধ্যে থেকে আমরা সেভে ক্লিক করব। কোথায়? সেভে বা সেভ এজে, সেভ এজে ক্লিক করলাম আমরা, ঠিক আছে? প্রথম অবস্থায় যদি আমরা কোনো একটা জিনিস সেভ করতে চাই, তাহলে আমরা সেভ করলেও হবে, সেভ এজ করলেও হয়। তবে আচ্ছা, প্রথম অবস্থায় আমরা সেভ করলাম, সেভে ক্লিক করার পরে যেহেতু এটা কোনো সেভ অলরেডি হয় নাই, আমরা কি কোনো ফাইলে সেভ করছি? এটা করি নাই, তাহলে আগে আমার সেভ করা লাগবে। তো আমি কোথায় সেভ করতে পারি? এখান থেকে আমরা একটা কাজ করব, ব্রাউজে ক্লিক করব। কোথায়? ব্রাউজে ক্লিক করলে এই যে আমার সামনে একটা ডায়লগ বক্স ওপেন হইলো। হ্যাঁ, তারপরে আমরা এখান থেকে কোন জায়গায় সেভ করতে চাচ্ছি, ধরো আমি ডেস্কটপ, অর্থাৎ ডেস্কটপ কোনটা? ওই যে কম্পিউটার ওপেন হওয়ার সামনে আমাদের সামনে যেটা আসে সেটা, সেইখানে আমরা ওয়ার্ড নামে একটা ফাইল তৈরি করছি।
ফোল্ডার তৈরি করছি, ওয়ার্ড নামে একটা ফোল্ডার তৈরি করছি, এবং এই ফোল্ডারের ভিতরে আমি একটা নাম দিলাম যে ফার্স্ট ডট ডক্স। এই যে ফার্স্ট এটা আমি লিখতে পারবো, কিন্তু এই যে লাস্টে ডট DOCX এইটা আমি চেঞ্জ করতে পারবো না, এটা যেরকম আছে সেই রকম থাকবে। ক্লিয়ার? তাহলে ডক্স বা ডকুমেন্ট ফাইল যেগুলো আছে, ওয়ার্ডের ফাইল যেগুলো আছে, সেগুলোর এক্সটেনশনটা আমি কখনো কি করব না, চেঞ্জ করব না। আমি জাস্ট ডটের আগের যে লেখাটা সেটাকে চেঞ্জ করে আমার অনুযায়ী নাম দিতে পারবো। ঠিক আছে? দেওয়ার পরে আমি কি করব, সেভে ক্লিক করব, শেষ, আমার ফাইল সেভ হয়ে গেছে। এখন যদি আমি আরও কিছু লিখে গিয়ে এখানে সেভ করি, আমার আর বারবার ওই ফাইলে গিয়ে সেভ করার প্রয়োজন হবে না, আমি জাস্ট সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? এটা গেলে একটা সিস্টেম। এখন আরেকটা সিস্টেম কি বলছিলাম, যে আমরা যে কোনো একটা ফোল্ডার তৈরি করছি, আমরা ফোল্ডার তৈরি করার পরে এখানে রাইট বাটনে ক্লিক করে এই যে নিউ থেকে আমরা এইখানে পাবো যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট পাবো, খুঁজে এখানে আছে কিনা দেখো তো, অ্যাক্সেস ডাটাবেস, বিটম্যাপ ইমেজ, এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আছে কিনা, আছে না? হ্যাঁ আছে, তোমরা খুঁজে পাবা। সো এখান থেকে আমরা এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটা ক্লিক করব, তারপরে আমরা আমাদের মতো নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আগে কি করছিলাম, যে আগে ফাইল ওপেন করে কাজ টাজ করে তারপরে সেভ করছিলাম, তাই না? কিন্তু এখানে আগেই আমরা ফাইলটা তৈরি করে ফেলছি, এখন ওপেন করব। ওপেন করার জন্য ডাবল ক্লিক করো ফাইলের উপরে নিয়ে, লেফট বাটনে ডাবল ক্লিক করলে এই যে ওপেন হয়ে গেছে, তাই না? এখন আমি যদি এখানে লিখি কিছু একটা, যে কুইক ব্রাউন ফক্স হ্যাজ বিন জাম্পস ওভার দ্য লেজি ডগ। সো এইটা আমি লিখলাম ধরো এখানে। সো লেখার পরে আমার কি করা উচিত, প্রত্যেকটা লেখার পরে আমাদের কি করা লাগবে, সেভ করা লাগবে। তাহলে কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যায়। ঠিক আছে? কন্ট্রোল এস দিলে কি হয়, সেভ হয়ে যায়। আপাতত এতটুকু আমরা যা করছি তা তোমরা একবার প্র্যাকটিস করে নাও। আচ্ছা, তো আমরা আমাদের ফার্স্ট ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করতে পারছি, সেটাই ঢুকতে পারছি, সেটাকে সেভ করতে পারছি, এবং সেটাই ডকুমেন্ট রাইট করতে পারছি। ঠিক আছে? এতটুকু হয়েছে। এখন আসো বোঝার চেষ্টা করি এইগুলার মূলত কাজ কি একটা একটা করে। প্রথম কথা হচ্ছে ফাইল। এখান থেকে আমরা এই ফাইল সম্পর্কে বিভিন্ন তথ্যাদি পাবো, যেমন ফাইলের সেভ করতে পারবো, সেভ এস করতে পারবো, ইনফো সম্পর্কে জানতে পারবো। ইনফো কি, যেমন এটা কত সালে তৈরি করা হয়েছে, লাস্ট মডিফাইড মানে ক্রিয়েটেড কত তারিখে, আজকে তৈরি করা হয়েছে, লাস্ট এত তারিখে কাজ করা হয়েছে, তারপর এটা সাইজ কত, কয়টা পেজ, কয়টা ওয়ার্ড, এগুলো সব একসাথে আমরা, হ্যাঁ, ডকুমেন্টের হিস্ট্রি। আচ্ছা, তারপরে এটা কে তৈরি করছে, কে মডিফাই মানে কে এটা কাজ করতেছে, এখানে সব আছে। আচ্ছা, তারপরে সেভ তো আর আমরা জানি, সেভ এস দিয়ে আমরা কিছু জিনিস করতে পারি, ওইটা আমরা দেখব। এরপরে প্রিন্ট, ওই যে দোকানে প্রিন্ট করে না, সো এখান থেকে আমরা এই যে প্রিন্টে গিয়ে প্রিন্ট করতে পারবো। প্রিন্টে গিয়ে আমরা যদি সিস্টেম মানে যে কোনো মাধ্যমে এটা প্রিন্ট করতে পারবো, প্রিন্টার সিলেক্ট করে। তারপরে শেয়ার, এক্সপোর্ট, এখান থেকে আমরা সেগুলো করতে পারবো। সো ফাইল থেকে মূলত এই ফাইলটাকে নিয়ে বিভিন্ন কাজ করা। আচ্ছা, তারপরে হোমে এই ফাইলের ভিতরে যা যা লেখা আছে, ইমেজ আছে, কন্টেন্ট আছে, সেগুলো সম্পর্কে বিভিন্ন স্টাইল, কোথায় কোনটা যাবে, সেগুলো আমরা হোম ট্যাবে করি। ইনসার্ট কি, ইনসার্টে আমরা ধরো বাইরের কিছু নিয়ে আসবো, যেমন এখন একটা ইমেজ, কোনো একটা ছবি বাইরে আছে, ইন্টারনেটে আছে, বা আমার ল্যাপটপে আছে, ডেস্কটপে আছে, আমি এটাকে এখানে নিয়ে আসবো, তাইলে সেটা ইনসার্টের মাধ্যমে নিয়ে আসতে পারি। ঠিক আছে? এই যে এটা এই যে ইনসার্ট। তারপরে ডিজাইন, এই যে পেজটা কীরকম হবে, পেজের কালার কীরকম হবে, তারপরে ধরো পেজ, মূলত পেজের ডিজাইন। হ্যাঁ, তারপরে লেআউট, পেজের সাইজ কতটুকু হবে, A4 সাইজ হবে নাকি A5 সাইজ হবে, মার্জিন কতটুকু হবে, বর্ডার কতটুকু হবে, এইগুলো কোথায় থাকে, পেজের লেআউটে। আচ্ছা, বর্ডার মূলত এই যে এখানে বর্ডার হচ্ছে পেজের ডিজাইন। হ্যাঁ, আর লেআউটে থাকে তোমার মার্জিন, পেজটা কীরকম দেখতে হবে, সোজা হবে নাকি ভার্টিক্যাল হবে, এগুলো হচ্ছে লেআউট। রেফারেন্সে ধরো কিছু জিনিস, যেমন আমার একটা লেখা আছে, এই লেখায় ক্লিক করলে যাতে আরেকটি কিছু শো হয়, রেফার করা। সো এইগুলা হচ্ছে রেফারেন্স। মেইলিং মানে কি, একটা ডকুমেন্ট যদি আমি তৈরি করার পরে এটাকে মেইল করতে চাই, কোনো কাউকে মেইল করতে চাই, বা একটা ডকুমেন্ট মাল্টিপল মানুষকে সেন্ড করতে চাই, তখন আমরা এটা মেইলের মাধ্যমে করতে পারি। আর এগুলো আমার খুব বেশি একটা কাজে লাগে না, ভিউ কাজে লাগে কিছুটা। ভিউতে যেমন রুলার আছে, গ্রিড লাইন দিলে, এই যে এখানে দেখবে একটা গ্রিড লাইন আসছে,
এই যে একটা গ্রিড লাইন মানে ঘর ঘর আসছে না, আবার এটা যদি আমি তুলে দিই তাহলে এটা চলে যাবে। রুলারটা কি, যে একটা রুলার আসছে দেখো এখানে, এটা রুলার স্কেলের মতো আছে না, এটা টিকমার্ক দেওয়ার কারণে এটা আসছে। যদি এটা তুলে দেয় এই যে রুলার নাই। ক্লিয়ার? সো রুলারটা আমরা দিয়ে দিব সব সময়। হুম, আচ্ছা তারপর হ্যাঁ, এটা ভিউতে ভিউ ভিউ। তারপরে ধরো আমরা ভিউ করতেছি, ধরো আমার পেজ আছে 4-5টা, আমি একটা কাজ করি, যে আমার অনেকগুলা পেজ আছে, এখন আমি কি পেজ একটা একটা করে দেখবো নাকি একসাথে অনেকগুলা দেখবো? তো আমি চাইলে ওয়ান পেজ এটা সিলেক্ট করতে পারি, যে একটা পেজ দেখবো। হ্যাঁ, আমি চাইলে মাল্টিপল পেজ যদি সিলেক্ট করি তাহলে একসাথে এই যে দেখো 2-3টা পেজ একসাথে দেখতে পারবো। হ্যাঁ, কিন্তু আমি চাইলে আবার ওয়ান পেজ করেও দেখতে পারবো। ক্লিয়ার বিষয়টা? মানে ভিউ মানে দেখা। হুম, আচ্ছা, আর এইগুলো আমাদের খুব বেশি একটা প্রয়োজন হবে না। অ্যাড সিন এগুলো হচ্ছে নতুন ফিচার, যেমন আমরা চাইলে এটা এক্সট্রা কিছু ফিচার এটা ইনসার্ট করে সেগুলো ইউজ করতে পারি। হেল্প মানে এই কোম্পানির সাথে যদি আমরা কথা বলতে চাই তাহলে হেল্পের সাহায্যে কথা বলতে পারবো, কিন্তু আমরা পারবো না কারণ আমাদের লাইসেন্স নেই। ঠিক আছে? লাইসেন্স যুক্ত যদি হইতো, মানে আমরা যদি এটা কিনতাম তাইলে আমরা কথা বলতে পারতাম। সো মোটামুটি একটা ওভারভিউ আমরা পাইছি, তাই না, এমএস ওয়ার্ড সম্পর্কে। এখন আসো হোম ট্যাবে। হোম ট্যাবে কী কী জিনিস আছে? অনেক অনেক জিনিস আছে যেগুলো দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। প্রথম কথা হচ্ছে আমরা এই যে লেখাটা সম্পর্কে প্রায় সব কিছু যা যা প্রয়োজন লেখার সম্পর্কে তা এই হোম ট্যাবে আছে। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে এই যে ক্লিপবোর্ড সেকশন। আচ্ছা, এটা হচ্ছে ট্যাব, এটা ফাইল ট্যাব, এটা হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, এরকম ট্যাব না? হোম ট্যাবের ভিতরে কি কি আছে দেখো, এটা হচ্ছে ক্লিপবোর্ড। হ্যাঁ, এই যে এই টোটালটা হচ্ছে ফন্ট, আবার এই টোটালটা হচ্ছে কি প্যারাগ্রাফ, এই টোটালটা কি স্টাইলস, আবার এই টোটালটা কি এডিটিং, আবার এটা কি এডিনস, এটা কি সারা। আচ্ছা, সারা যে আইটা আমার এখানে দেখাচ্ছে কারণ হচ্ছে আমি এটাকে রিমুভ মানে কি করছি, ইনসার্ট করছি, এই জন্য তোমাদের এখানে দেখাবে না। ঠিক আছে? আমি একটা এডিনস এখান থেকে নিয়ে নিছিলাম। এডিনস মানে এক্সট্রা ফিচার, মানে এইটায় আমি ধরো কিছু একটা করতে যাচ্ছি, এখন এআই দিয়ে আমি ওইটা করতে পারতাম, মানে এখানে আমি অ্যাড সিনের মাধ্যমে ওই অ্যাডটা ইনপুট করে নিলাম। এটা কিনা লাগে নর্মালি, অনেকটা ফ্রি থাকে অনেকটা কিনা লাগে, ফ্রিগুলো নর্মালি কাজ করে না। আচ্ছা, তো এই এক একটা মানে সেকশনের আবার অনেকগুলো ছোট ছোট পার্ট আছে, তাই না? সো যদি বলা হয় যে ফন্ট, মাইক্রোসফট ওয়ার্ডের ফন্ট সেকশনটা কোন ট্যাবে? হোম ট্যাবে, তাই না? হোম ট্যাবে পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে যে আমরা একটা ফন্টের সাইজ কেমনে বাড়াবো। তাহলে সাইজ হচ্ছে এই যে এটা 24 লেখা, তাহলে এটা কেমনে বাড়াবো? যে আমরা এমএস ওয়ার্ডে হোম ট্যাব থেকে ফন্ট সেকশনের সাইজটাকে বাড়াইলে লেখার সাইজ বাড়বে। অথবা বলতে পারে যে আমি এমএস ওয়ার্ডে একটা লেখার সাইজ 24 করতে চাচ্ছি, আমাকে কোন কোন মাধ্যমে যাওয়া লাগবে, এরকম অপশন দিয়ে দিবে যে হোম থেকে স্টাইলস থেকে ফন্ট সাইজ, নাকি হোম থেকে ফন্ট থেকে ফন্ট সাইজ, নাকি, মানে এরকম 4টা অপশন দিয়ে দিবে। তখন মাথায় রাখা লাগবে যে হোম থেকে ফন্ট থেকে ফন্ট সাইজ। ক্লিয়ার? এরকম শর্ট কোয়েশ্চেন আসবে। সো এটা হচ্ছে ফন্ট সাইজ। এটা কি, এই যে লেখো ফন্ট সাইজ লেখা আসছে কিন্তু। হ্যাঁ, হভার করলে এটার উপরে মাউস নিয়ে গেলে এটা লেখা আসবে কি ফন্ট সাইজ। সো এটা দিয়ে আমি যদি এটাকে বড় করি, এই যে 24 আছে, আমি যদি একটু 26 দিয়ে আরও বড় হবে, 28 দিলে আরও বড়, 36 দিলে আরও বড়, আর কম দিলে সর্বনিম্ন কত হয়? 8। সর্বনিম্ন কত? 8 সাইজ। আর সর্বোচ্চ কত? 72। তো এটা হচ্ছে মানে ফন্ট সাইজের রিবন, যেটাকে বলা হয় রিবনও বলে, বা ফন্ট সাইজের ডায়ালগ বক্সও বলে। হ্যাঁ, তো ফন্ট সাইজের ডায়ালগ বক্সের সর্বনিম্ন মান কত? 8। খেয়াল রাখবা, ফন্ট সাইজের ডায়ালগ বক্সের সর্বনিম্ন মান কত? 8। ফন্ট সাইজের ডায়ালগ বক্সের সর্বোচ্চ মান কত? 72। কিন্তু সর্বোচ্চ ফন্ট সাইজ কিন্তু 72 না। আমার কথা বুঝছো? মানে ফন্ট সাইজ সর্বোচ্চ 1538 পর্যন্ত হয়। কত পর্যন্ত? 1538। কিন্তু এখানে 1538 আছে, তাইলে কেমনে দেয় ওইটা? কেমনে দেয়? 1538 নাকি 1530? 1 মিনিট দেখি। আটত্রিশ সম্ভবত।
আচ্ছা 1638, সরি 1638, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে আমি কিন্তু দুইটা কথা বলছি। ফন্ট সাইজের ডায়ালগ বক্সের সর্বোচ্চ সাইজ কত? 72। আর এমনিতে সর্বোচ্চ ফন্ট সাইজ কত? 1638। কত? 1638। এখন পরীক্ষার প্রশ্নে আসতে পারে এরকম যে এমএস ওয়ার্ডে সর্বোচ্চ ফন্ট সাইজ কত? 1638। যদি বলে এমএস সাইজের ডায়ালগ বক্সে সর্বোচ্চ ফন্ট সাইজ কত? 72। এমএস ওয়ার্ডে সর্বনিম্ন ফন্ট সাইজ কত? 8। ঠিক আছে, এইটার সময় নর্মালি ডায়ালগ বক্স উল্লেখ করবে না, ঠিক আছে। সো আমরা প্রশ্ন কিরকম আসে একটা আইডিয়া পাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে দিয়ে দেখি 1638 দিয়ে দেখি। 1638 অনেক বড় সাইজ হয়ে যাবে, এই যে এক একটা লেখা দেখা যাবে না, অনেক বড় বড়, হ্যাঁ। কিন্তু আর হ্যাঁ কেন আসছে? ও আপনি কি করেন, এই যে লেখাগুলো সিলেক্ট করেন, প্রথমে এইভাবে সিলেক্ট করবেন লেখাগুলো, এই যে এই পাশ থেকে মাউস চাপ দিয়ে ধরে রেখে এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তারপরে এখানে আমি বুঝাই বিষয়টা। এই যে আমরা লেখাটা লিখছি, এখন এইখান থেকে এই যে এখানে চাপ দিয়ে ধরে রেখে এই পাশে নিয়ে এটা সিলেক্ট করলাম, করার পরে মাউস ছেড়ে দিছি আমি, কিন্তু এখন সিলেক্ট আছে না? সিলেক্ট আছে, এই অবস্থায় আমি এখানে ফন্ট সাইজ বাড়াইতে পারবো। এই যে এখন বাড়ছে না? সবার হয়েছে? আচ্ছা, তো এটা হচ্ছে একটা বিষয়। আমরা কি ফন্ট সাইজ সম্পর্কে যা কনফিউশন আছে সেটা আমরা দূর করছি না? পরীক্ষা যা প্রশ্ন আসতে পারে ফন্ট সাইজ থেকে এইগুলো, এর বেশি আসবে না। এখন ধরো যে ফন্ট সাইজ আছে সেটার থেকে যদি আমি এক সাইজ বাড়াইতে চাই, আছে না? এই যেমন আছে আমাদের কত 24 থেকে আমরা চাচ্ছি 26-এ যাবে, তাই না? তখন কি করব আমরা? আমরা এখানে ড্রপ ডাউন মেনু ওপেন করে তারপরে 26 খুঁজে বের করব, এটা কষ্টকর না? আমরা কি করতে পারি, এই যে বড় হাতের বড় যে এটাই ক্লিক করব, তাইলে এক সাইজ বড় হবে, যে 26 হয়েছে। আরেকটা দিলে আরেক সাইজ বড় হবে, 28 হয়েছে। আরেকটা দিলে আরেক সাইজ বড় হয়েছে। আবার এই যে ছোট যে আছে এইটাই ক্লিক করলে কি হবে, এক সাইজ করে ছোট হবে। বিষয়টা বুঝছো? যে এইটাই দিলে বড় হবে, এইটাই দিলে ছোট হবে। এটা 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 বোঝা গেছে? আচ্ছা, তারপরে এইটা কি তাইলে? এটা হচ্ছে ধরো আমরা নর্মালি ফন্ট যে আমরা যে লেখাটা লিখি, লেখার পরে ধরো আমি লিখলাম মাসুম ইজ দ্য বেস্ট হিউম্যান ইন দ্য ওয়ার্ল্ড। সো এটা আমি লিখলাম, হ্যাঁ, যদিও সত্য না। সো এটা আমি লিখলাম। এখন আমার কি ইচ্ছা যে আমি এইখানে যে যে শব্দগুলো আছে সবগুলা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে, এটা চাচ্ছি। কি চাচ্ছি? প্রথম অক্ষর বড় হাতের হবে, তার মানে ক্যাপিটালাইজ করতে চাচ্ছি। প্রথম অক্ষর বড় হওয়া মানে কি? ক্যাপিটালাইজ। আর সবগুলা ছোট হওয়া মানে কি? লোয়ার কেস। আর সবগুলা বড় হাতের হওয়া মানে কি? আপার কেস। এগুলা বুঝি আমরা। আপার কেস মানে বড় হাতের অক্ষর, লোয়ার কেস মানে ছোট হাতের অক্ষর, ক্যাপিটালাইজ মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড়, এরকম। সো এই সিস্টেমটা আমরা করতে পারি এখান থেকে। এই যে এটাই ক্লিক করলাম, তারপরে সেন্টেন্স কেস নর্মালি থাকে, এই যে এটা সেন্টেন্স কেস। তারপরে আমরা লোয়ার কেস দিলে এই যে সব ছোট হাতের হয়ে গেছে। আমি যদি বড় হাতের দেই, আপার কেস দেই, তাহলে সব বড় হাতের হয়ে গেছে, তাই না? আমি যদি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দেই, তাইলে দেখো আমি যেটা চাইছিলাম প্রথম অক্ষর বড় হাতের হবে, হয়েছে না? হয়েছে। আরেকটা মজার বিষয় হচ্ছে টগল কেস। টগল কেস দিলে কি হয়? প্রথম অক্ষর ছোট হাতের হয়, বাকি সবগুলো বড় হাতের হয়। এই যে দেখো, নামের মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট, বাকি সবগুলো বড় হাতের। তবে এটা আমাদের প্রয়োজন হয় না নর্মালি, হ্যাঁ। আমাদের বেশিরভাগ প্রয়োজন হয় এই সেন্টেন্স ক্যাপিটালাইজ, এরপরে সেন্টেন্স কেস, এইগুলা, হ্যাঁ। সো আমরা আরেকটা জিনিস শিখে ফেলাম, তাই না? তারপরে এখন ধরো তুমি এটাকে একটু গাঢ় করতে যাচ্ছ। এখানে ধরো সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড কি এই শব্দের মধ্যে? এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট কি? মাসুম, মানে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে। তো আমি চাচ্ছি এই লেখাটাকে একটু গাঢ় করব, যাতে বোঝা যায় যে এটা গুরুত্বপূর্ণ। তখন কি করতে পারি আমরা এটাকে? গাঢ়। গাঢ়র ইংরেজি শব্দ হচ্ছে বোল্ড। গাঢ়র ইংরেজি শব্দ কি? বোল্ড করা। তাইলে এখানে বোল্ড কেমনে করে? এই বিতে ক্লিক করবো আমরা। কিতে? বিতে ক্লিক করলে এই যে দেখো একটু গাঢ় হয়ে গেছে এটা, হ্যাঁ। এখন মাসুম ইজ দ্য বেস্ট হিউম্যান ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডটা একটু বেশি হয়ে গেছে না?
মানে মাসুম তো এই এলাকার মধ্যে সবচেয়ে ভালো মানুষ না, তাহলে ওয়ার্ল্ডটা বেশি হয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি, এটার একটু স্টাইলিশ করে বললাম যে এটা একটু আমরা স্টাইল করে লিখছি, তাহলে আমরা আইতে দিলাম। তাহলে দেখো ওয়ার্ল্ডটা কি হয়ে গেছে, একটু স্টাইলিশ হয়ে গেছে। বিষয়টা ক্লিয়ার না? আচ্ছা, তারপরে মাসুমটা কি একজন হিউম্যান? ওকে, আমরা একটু ওয়েট করি। ওকে, তো এখন এই হিউম্যান, যেটা এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ, বা এটাকে চাচ্ছি আমি একটু হাইলাইট করব। তাহলে এটার নিচে যদি আমরা একটা আন্ডারলাইন, নিচের দিকে একটা লেখা নিয়ে আসি, তাহলে একটু সুন্দর দেখায় না? তাহলে আমরা কি করব, এটা একটা আন্ডারলাইন দিব। তাহলে এই যে ইউ আছে না, ইউতে আমরা ক্লিক করলে যে এটার নিচে একটা আন্ডারলাইন হয়ে গেছে। আচ্ছা, এখন পর্যন্ত আমরা এই শব্দের মধ্যে অনেক জিনিস করছি। তার ভিতরে একটা কি, বোল্ড। বোল্ডটা কিসে করে, এই যে বি দিয়ে। আচ্ছা, তো বোল্ড কেমনে করে, এই যে লেখাটা সিলেক্ট করব, প্রথমে আমরা লেখা সিলেক্ট করব। আমি যে কোনো ওয়ার্ড সিলেক্ট করার জন্য ওয়ার্ডের উপরে যদি ডাবল ক্লিক করি ওয়ার্ডটা সিলেক্ট হবে, অথবা আমি যদি এইভাবে ড্রাগ করি তাইলেও সিলেক্ট হবে, ঠিক আছে? অথবা আমি যদি এখানে নিয়ে শিফট ধরে এন্ডে চাপ দিই, প্রথমে যদি নেই, লাইনের শুরুতে যদি নেই, এবং শিফট ধরে এন্ড, আমাদের কিবোর্ডে এন্ড আছে না, শিফট ধরে এন্ডে চাপ দিলে লাইনের শেষ পর্যন্ত যাবে। ক্লিয়ার? এবং লাইনের শেষে যদি নেই, শিফট ধরে হোমে চাপ দিলে লাইনের প্রথম পর্যন্ত যাবে। ক্লিয়ার? মানে শেষ থেকে শুরুতে যাওয়ার জন্য শিফট হোম, আর শুরু থেকে শেষে যাওয়ার জন্য শিফট এন্ড। এবং শিফট কেন ইউজ করতেছি, যাদের সিলেক্ট করার জন্য। ক্লিয়ার? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যদি এখানে আমাদের লেখা দরকার কিছু, এখন আমরা কেমনে নিয়ে আসতে পারি? একটা হচ্ছে আমরা অনলাইনে যাব, গিয়ে এখান থেকে কপি করে নিয়ে আসবো, তাই না? আরেকটা সিস্টেম হচ্ছে, এখানে আমরা চাইলে একটা ফাংশন আছে ইকুয়াল RAND ব্র্যাকেট দিয়ে, ধরো আমার দরকার 2টা এবং প্রত্যেকটায় 10টা করে কলাম, 10টা করে ওয়ার্ড থাকবে আর কি। তো এইরকম আমি দিলে যে আমার সামনে লেখা চলে আসবে। আচ্ছা, আমি উল্টা দিছি মনে হয়, আমার দরকার 10টা করে ওয়ার্ড এবং 2টা। কি আসছে, 10টা করে লাইন সম্ভবত চলে আসছে। আচ্ছা, 2 দিয়ে দেখি। হ্যাঁ, তো 2 2 4, মানে লাইনের হিসাব হচ্ছে না, মানে 2টা কি আসছে আর কি। সো এরকম চাইলে আমরা আমাদের ইচ্ছা মতো র্যান্ডম, মানে লেখার যদি প্রয়োজন হয় তখন আমরা এইভাবে লেখা নিয়ে আসতে পারি ফাংশন ইউজ করে। এটা দরকার নাই আপনাদের, দরকার নাই, ঠিক আছে? জাস্ট দেখাইছি। ওকে, সো আমাদের যেটা দরকার ছিল বোল্ড বুঝা, আমরা বোল্ড পারি এখন, তাই না? হিউম্যান আন্ডারলাইন করছি, ইটালিক করছি। এখন যদি আমার প্রয়োজন হয় যে আমি সব কিছু মুছে দিব, হ্যাঁ, সব কিছু কি করব, মুছে দিব। এখন আমি মুছতে গেলে দেখা যাবে যে এইটা প্রথমে এইভাবে, মানে একবার করছি, আবার ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, এই যে গেছে। আবার এখানে ক্লিক করলে, মানে বারবার আমাদের আলাদা আলাদাভাবে সিলেক্ট করে তারপরে রিমুভ করা লাগতেছে, তাই না? তো এই একটা সমস্যা, তাইলে এই সমস্যা থেকে বের হওয়া যায় কেমনে? আবার আমি 3টা স্টাইল দিলাম, আলাদা আলাদা স্টাইল না 3টায় দিলাম, দেওয়ার পরে এখন আমি জাস্ট সিলেক্ট করার পরে এই যে একটা লেখা আছে দেখো, ক্লিয়ার অল ফরম্যাটিং। কি লেখা? ক্লিয়ার অল ফরম্যাট। এটা ক্লিক করলাম, দেখো সব কিছু আগের মতো হয়ে গেছে। ফন্ট সাইজও আমরা বাড়াইছিলাম, কিন্তু এখন ফন্ট সাইজ আবার 12 হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে আরেকটা বিষয়, এমএস ওয়ার্ডে ডিফল্ট ফন্ট সাইজ কত? এমএস ওয়ার্ডে ডিফল্ট ফন্ট সাইজ কত? ডিফল্ট মানে যেটা তারা দিয়ে দেয়, কত? এই যে আমরা বাড়াইছিলাম, ধরো কিছু একটা ফন্ট সাইজ বাড়াইছিলাম, হ্যাঁ, বানানোর পরে যখন আমরা ক্লিয়ার করছি তারা একটা ফন্ট সাইজ দিয়ে দিছে, কত দিছে? 12 দিছে। তার মানে এমএস ওয়ার্ডে ডিফল্ট ফন্ট সাইজ কত? 12। এগুলো প্রশ্নে আসে কিন্তু, হ্যাঁ, এগুলো মাথায় রাখবা। আচ্ছা, তো এমএস ওয়ার্ডে আমাদের ডিফল্ট ফন্ট সাইজ 12, এবং আমরা ক্লিয়ার ফরম্যাটিং এর মাধ্যমে কি করতে পারি, কোনো লেখা বা কন্টেন্টের ভিতরে যে ফরম্যাটগুলো ইউজ করতেছি সেগুলো আমরা ক্লিয়ার বা মুছে ফেলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে এই লেখাটা আছে, খুব সুন্দর আছে, হ্যাঁ,
আমি চাচ্ছি কি এটাকে একটু এটার ফ্যামিলি চেঞ্জ করব, ফন্টের ফ্যামিলি চেঞ্জ করা যায়, কিন্তু একটা ফন্টের স্টাইল চেঞ্জ করা যায়, এটাকে বলে ফন্ট ফ্যামিলি। যেমন এখানে এটা আছে কি আপাতত অ্যাপটোস বডিয়াস, আমি যদি এটাকে অন্য ফন্ট চেঞ্জ করি, যে যেমন টাইমস নিউ রোমান দিই, দেখেন এটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, লেখার স্টাইল চেঞ্জ হয়েছে না? আমি যদি এরিয়াল দেই, দেখেন আরেকটু সুন্দর, আরেক অন্যরকম হয়েছে। এরিয়াল ব্ল্যাক দেই, তাহলে গাঢ় হয়ে গেছে, এই যে দেখেন। অর্থাৎ ফন্ট সাইজ দিয়ে আমরা একটা ফন্টের স্টাইলটাকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তো সবচেয়ে ফেমাস যে ফন্ট সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। হ্যাঁ, আমাদের বইয়ে ডকুমেন্টে যে ফন্টটা আমরা লেখা দেখতে পাই ইংরেজিতে, ইংরেজি বই আছে না, প্যারাগ্রাফ বা এই সেই যা যত জায়গায় আমরা লেখা দেখি সব হচ্ছে এই টাইমস নিউ রোমান লেখা দেখি। ক্লিয়ার? এইটাই হচ্ছে সেই স্ট্যান্ডার্ড ফন্ট যেটা বইয়ে বা পাঠ্যপুস্তকে সব জায়গায় ব্যবহৃত হয়। হ্যাঁ, তবে অনেকে স্টাইলিশের জন্য এরিয়াল বা এই সেই ব্যবহার করে, তবে স্ট্যান্ডার্ড কোনটা? টাইমস নিউ রোমান। ক্লিয়ার? তাহলে স্ট্যান্ডার্ড ইংরেজি ফন্ট কি? স্ট্যান্ডার্ড ইংরেজি ফন্ট কি? এটার নাম কি? টাইমস নিউ রোমান। এটা এখানে আছে, যদি না পাও নিচের দিকে যাবা, টিতে যাবা, এইখানে স্ক্রল করে নিচের দিকে যাবা, এই যে নিচের দিকে টিতে পাবা, এই যে টি। উপরের দিকে কোনগুলো আসে যেগুলো আমরা অলরেডি ইউজ করতেছি, এই যে এখানে কি লেখা? রিসেন্টলি ইউজড, মানে এখানে আমরা যেগুলো ইউজ করছি সেগুলো আসবে। আর না হয় এগুলা নিচের দিকে যাবা, লেখাটা প্রথম অক্ষর কি? টি না? তাহলে টাইমস নিউ রোমানকে আমরা পাবো টিতে গিয়ে, এই যে এস, তারপরে এই যে টি এর এখানে আছে না? এখানে চাপ দিয়ে ধরে রেখে নিচের দিকে গেলে এগুলো পাওয়া যাবে। অনেক অনেক ফন্ট আছে, চেঞ্জ করে দেখবা কোনটা কীরকম হয়। হ্যাঁ, আচ্ছা, ফন্ট আমরা বুঝলাম। হ্যাঁ, ফন্ট ফ্যামিলি বুঝছি না? ফন্ট ফ্যামিলি বুঝে গেছি, ফন্ট সাইজ বুঝে গেছি, আপার করা লোয়ার করা বুঝে গেছি, আমরা ফরম্যাটিং বুঝে গেছি নাকি? এখন আসো, আমরা আন্ডারলাইন তো করলাম, আমি চাচ্ছি কি যে এখানে বেস্ট না দিয়ে, মানে এই মানুষটা ধরো বেস্ট না, হ্যাঁ, আমরা বললাম যে লোয়েস্ট, এরকম কিছু একটা, বেস্ট না লোয়েস্ট, লোয়েস্ট না, ধরো ধরো কি দিলাম, বেস্ট টিচার, এরকম একটা শব্দ ধরো, কিন্তু তোমাদের কাছে মনে হয়েছে যে উনি বেস্ট না, উনি এভারেজ, ঠিক আছে? তো তোমরা দিলা কি? এভারেজ। আর এই বেস্টটাকে তোমরা এখন কি করবা? মুছে দিবা না, কেটে দিবা। তাহলে এই যে এখান থেকে কেটে দিলা। ক্লিয়ার? এটা এই যে এ বির উপরে আছে না ডিলেট, এইটা দিয়ে কি করতে পারি আমরা? কেটে দিতে পারি। আবার তোমরা অনেক জায়গায় দেখবা বিভিন্ন ওয়েবসাইটে যে পণ্যের দাম হচ্ছে 299 টাকা, তবে তারা ডিসকাউন্ট দিয়ে ধরো 200 টাকায় বিক্রি করতেছে, তাইলে আগেরটা কি থাকে? এইভাবে ডিলিট করা থাকে, আছে না? এরকম দেখো না ওয়েবসাইটে, দেখো কি না? বিভিন্ন জায়গায় কিন্তু এটা থাকে। তো এইগুলো আমাদের এরকম প্রয়োজন হয়। এখন আসো, তুমি ম্যাথের সূত্র লিখবা, লাইক ধরো 299, 299 না দিয়ে আমরা 200, তাহলে এইটা প্রথমে সিলেক্ট করব, করার পরে এই যে এ বি যেটা, এটা ক্লিক করব, তাইলে এটা ডিলিট হয়ে যাবে, মানে থাকবে, মানে ডিলিট ফরম্যাট হবে আর কি, ডিলিট ফরম্যাট হবে, স্টাইলটা ডিলিটের মতো দেখা যাবে। ক্লিয়ার না? আচ্ছা, তারপরে ধরো এখন তুমি কি করতেছো, পানির সংকেত লিখবা। পানির সংকেত কি? পানির সংকেত কি? হ্যাঁ স্বামী, পানির সংকেত কি? পানির রাসায়নিক সংকেত কি? কি পড়ছো তোমরা? তোমাদের কেমিস্ট্রি আসছিল না? বলো গ্লুকোজের কি কি? গ্লুকোজ রাসায়নিক সংকেত কি? তুমি পারবা না? তোমার তো হবেও না। আচ্ছা, পানির সংকেত কি? H2O, H2O, মানে হাইড্রোজেনের 2টা অণু আর অক্সিজেনের একটা। ক্লিয়ার? তাহলে এটা আমরা লিখবো এখন, H2O লিখলাম। এখন H2O যখন আমরা লিখি তখন ওটাকে এই সমান সমান থাকে কি? ও তো ফন্ট সাইজ বাড়াইবা, এই যে ফন্ট সাইজ বাড়াইলে তো লেখা বড় হইব। ওকে, সো এই টুটা কোথায় থাকে?
নিচে থাকে, তাই না? তাহলে এখন টুটা আমরা নিচে নিয়ে আসবো। আমি নিচে নিচে নিয়ে আসলাম। কেমনে নিয়ে আসছি? আচ্ছা, দেখো, এটা প্রথমে সিলেক্ট করবো, যেটাকে আমরা নিচে নিয়ে আসবো সেটা সিলেক্ট করব। তারপর এই যে এক্স এর নিচে 2 না, এক্স এর নিচে 2, এটাই ক্লিক করব। তাহলে এটা নিচের দিকে চলে যাবে। ক্লিয়ার? আবার যদি আমার প্রয়োজন হয় যে না আমি কি করব, ওই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দেখব, ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, না? এখন যে সকল টুগুলা, মানে টুগুলা কি উপরে যাবে না, তাহলে এটা সিলেক্ট করলাম। তারপরে এটা এই যে এক্স এর উপরে 2 আছে না, এটা ক্লিক করলে উপরে চলে যাবে। এখন তোমাদের মাথায় আসে না যে আমি এই একই জিনিস আমার পরের যে 2 আছে এইটাও তো করা লাগবে, এইটাও তো করা লাগবে, তাই না? তাহলে আমি বারবার কি এটা সিলেক্ট করব এবং সিলেক্ট করে কি বারবার স্টাইল দিব? এমন কোনো মেথড যদি থাকতো যে আমি জাস্ট একবার কপি করব, সবগুলাই পেস্ট হয়ে যাবে, কি হইতো? ভালো হইতো না? তাহলে আমরা তখন কি করব, চলে যাব ক্লিপবোর্ড সেকশনে। এই সেকশন আমাদের মোটামুটি শেষ না? এগুলো আছে, এগুলো কালার, হ্যাঁ, কালার সম্পর্কে আমরা একটু পরে আসতেছি। এখন আসো, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তার আগে আরেকটু বুঝি, যেমন আমরা এই লাইনটাকে চাচ্ছি এখন কপি করব। এই লাইনটাকে কপি করব কেমনে? এই যে এটা সিলেক্ট করলাম প্রথমে, তারপরে কপি, ঠিক আছে? এ প্লাস বিটা কি? তুমি এইটার আচ্ছা, এখন আমরা লাইন সিলেক্ট করলাম, সিলেক্ট করি কপি, ঠিক আছে? কপিতে ক্লিক করলাম। এখন পরের লাইনে গেলাম, যাওয়ার পরে এই যে পেস্ট, পেস্টে ক্লিক করলে এটা পেস্ট হয়ে গেছে। ক্লিয়ার? তো আমরা কপি করতে পারলাম, পেস্ট করতে পারলাম। আবার পেস্ট হবে, যদি চাও আবার পেস্ট করতে আবার পেস্ট হবে, সমস্যা নেই, ঠিক আছে? এখন আমরা চাচ্ছি লাইনটা আমার পেস্ট করার প্রয়োজন নেই, আমার জাস্ট এই যে লেখাটার উপরে যে স্টাইলটা আছে, লেখাটা কি আছে? স্টাইল। সেই স্টাইলটা আমরা এই দুইটায় পেস্ট করব, ঠিক আছে? তাহলে এইটাকে প্রথমে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমরা এই ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। কোথায় কোথায়? ফরম্যাট পেইন্টার। তারপরে এইটার উপরে ড্রাগ করে দিব, দেখবা এটা ফরম্যাট পেইন্ট হয়ে গেছে। তারপরে আবার এটা ফরম্যাট পেইন্টার ক্লিক করে এইটা ড্রাগ করে দিব, শেষ হয়ে গেছে না? বিষয়টা বুঝছি? তো এখন যেহেতু একটা জিনিস করছি, এই জন্য আমরা বুঝতে পারতেছি না। যেমন ধরো আমি যদি এখন একটা জিনিস করি, যে বললাম যে দিস ইজ টেক্সট, এটা কিছু একটা লিখলাম আমরা, লেখার পরে এটাকে এখন আমরা ফন্ট সাইজ বাড়াইলাম, হ্যাঁ, ফন্ট সাইজ ধরো দিলাম 26, তারপরে এটাকে বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম। তারপরে ধরো এটা আমরা লেখার কালার, এটা দিয়ে আমরা কালার দিতে পারি, হ্যাঁ, রেড কালার আছে, আমি চাইলে এখানে অন্য কোনো কালারও দিতে পারি। ধরো আমি দিলাম গ্রিন, তো সরি এটা হচ্ছে ব্লু, ব্লু কালার দিলাম, ব্লু না, আমি গ্রিন চাচ্ছিলাম, গ্রিন কালার দিলাম আমি, হ্যাঁ, আমি ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাচ্ছি। তো এটা দিয়ে আমি কি করতে পারি? ব্যাকগ্রাউন্ড, ওই যে হাইলাইট কালার দিই না আমরা বইয়ে, তোমরা হাইলাইট করো না একটা মার্কার দিয়ে, এটা হচ্ছে সেই মার্কারের মতো কালার আর কি, পিছনে হাইলাইট হবে। আর এটা হচ্ছে পুরো লেখার স্টাইল হবে আর কি। ধরো এটা হতো একরকম, এই যে দেখো লেখার স্টাইল, হ্যাঁ, ফন্টের স্টাইল হবে এটা। আর এইটা দিয়ে পুরো লাইনে আমি একটা লেখা লিখতে পারি, এই যে লাইনে লেখা আসবে, কালার আসবে, কালার লাইনে, এই যে পুরো লাইনে কালার আসবে। আমি দিই একটা কালার, এটা এই যে পুরো লাইনে আসছে। ক্লিয়ার? তো এটাকে বলে শেডিং। এটাকে কি বলে? শেডিং। লাইনে পুরো লাইনে কালার দেওয়ারটাকে কি বলে? শেডিং। আর যখন আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দিতেছি সেটাকে বলে হাইলাইট। সেটাকে কি বলে? হাইলাইট। তো আমি কালার নিছি, ইটালিক করছি, আন্ডারলাইন করছি, বোল্ড করছি, অনেক জিনিস করছি না? এটার আমি ফন্টটাও একটু চেঞ্জ করে টাইমস নিউ রোমানে দিয়ে দিই। সো আমি একসাথে কিন্তু 4-5টা কাজ করে ফেলছি। এখন পরের লাইনে গিয়ে আমি কি করতেছি, ধরো বলতেছি যে এইরকম একটা লেখা, এই লেখায় যদি আমি এই স্টাইলটা দিতে চাই, আমার কয়বার কাজ করা লাগবে? 5 থেকে 6 বার কাজ করা লাগবে না? তাইলে আমি কি করতে পারি, এই ফরম্যাট পেইন্টারে ক্লিক করে জাস্ট এটাকে পেইন্ট করে নিতে পারি, এইভাবে ড্রাগ করব, শেষ, ছেড়ে দিলেই এটা ওই রকম স্টাইল হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার না? সুন্দর না? তাইলে ফরম্যাট পেইন্টারের কাজটা কি বুঝলাম, যে কপি ফরম্যাটিং ফ্রম ওয়ান প্লেস অ্যান্ড পেস্ট ইট টু অ্যানাদার। বুঝতে পারছি কিছুটা? মানে এক জায়গা থেকে ফরম্যাট কপি করা
অন্য জায়গায় পেস্ট করা। ক্লিয়ার? এগুলা প্র্যাকটিস করো। ওকে, সো দেন আমাদের আর কি আছে? আমাদের আর কি আছে? আমরা এই ক্লিপবোর্ড সেকশন দেখছি, তাই না? ক্লিপবোর্ড সেকশন দেখছি না? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে এই যে সেকশনগুলো দেখছি, এখানে কালার সেকশন আসছে এইটা ফরগ্রাউন্ড। ফরগ্রাউন্ড মানে হচ্ছে লেখার কালার, ঠিক আছে? এই যে আমি যদি এটা সিলেক্ট করে এখানে কালার দিই, এটা কালার থাকে। এখানে ক্লিক করলে এই কালার আসবে, আর এখান থেকে সিলেক্ট করে আমি অন্য কালার দিতে পারবো। এখন সিলেক্ট করে আমি যদি এই কালার দিই, অন্য কালার। ক্লিয়ার? অথবা আমি সিলেক্ট করার পরে যদি এখান থেকে ড্রপ করে অন্য কালার দিই, এটা অন্য কালার। ক্লিয়ার? আচ্ছা, তারপরে ধরো আমার আন্ডারলাইন আছে একটা, আমি চাচ্ছি আন্ডারলাইন 2টা দিই, তাহলে এখান থেকে ক্লিক করে এই যে 2টা আন্ডারলাইন যেটা সিলেক্ট করে দিয়ে দিই। অথবা ধরো আমার আন্ডারলাইন না, আমার দরকার ডট ডট, নিচে ডট ডট হয় না, এই যে ডট ডট দিলাম, তখন এই যে ডট ডট চলে যায়। ক্লিয়ার না? বিষয়টা বুঝছো? হ্যাঁ। তারপরে ধরো আমার আন্ডারলাইনের কালার দরকার, তাইলে আমি এখান থেকে এই যে আন্ডারলাইনের কালার ধরো দিলাম রেড কালার, রেড কালার হয়ে গেছে। হ্যাঁ। তারপরে ধরো আন্ডারলাইনের যদি আমরা কি করতেছি, মোর আন্ডারলাইনে ক্লিক করি, তখন দেখা যাবে আন্ডারলাইনেরও আরও বিভিন্ন জিনিস আছে, খুঁজে পাওয়া যাবে। স্ট্রাইক থ্রো করলে, এই যে স্ট্রাইক থ্রো করলে লেখার মাঝে দিয়ে কি হয়, স্ট্রাইক থ্রো হয়। ডাবল স্ট্রাইক থ্রো হলে ডাবল হয়। তারপরে স্মল ক্যাপস হইলে যে স্মল ক্যাপস হয়েছে, মানে প্রথম অক্ষরটা ছোটো, বড়োগুলো পরেগুলো, মানে স্মল ক্যাপস হয়েছে, ছোটোগুলো বড়ো হয়ে গেছে। অল ক্যাপস মানে সবগুলো বড়ো হবে, হিটার করলে হাইড হয়ে যাবে, এরকম। তো এখান থেকে আরও জিনিস আমরা অ্যাড করতে পারবো। তারপরে আরেকটা বিষয়, যদি এখন আমি এই পাশে আসি, আমরা মোটামুটি ফ্রন্ট সেকশন এবং ক্লিপবোর্ড সেকশন বুঝে গেছি না? আচ্ছা, এই পাশে কী কী আছে? তো ধরো তোমারে বলা হয়েছে যে বাজার করে নিয়ে আসো, তো বাজারের জিনিস কি? মার্কেট লিস্ট কীরকম হয় না, যে খরচ কি? হ্যাঁ, খরচের ইংরেজি কি? শপিং। ধরো শপিং লিস্ট। হ্যাঁ, তো শপিং লিস্টে প্রথমেই আছে আমাদের খাবার, ফুচকা। হ্যাঁ, ধরো ফুচকা খাওয়া দরকার। হ্যাঁ, আচ্ছা, শপিং লিস্টে ফুচকা আসবে না। তো ধরো ইটিং লিস্ট। হ্যাঁ, এখন আসবে নাকি? তো আমরা আসলাম ফুচুকে, ফুচকা। ওকে, দেন ধরো কি খাওয়া যায়, চমচম, বার্গার বানানো হচ্ছে। তারপরে ধরো পিৎজা, তারপরে ফুচকা, চমচম, বার্গার, পিৎজা, তারপরে ধরো আইসক্রিম, তারপরে সুইটটা, তারপরে আর কি আছে, ধরো স্ট্রবেরি, ঠিক আছে? তারপরে ডার্ক চকলেট বা চকলেট। তো আমরা অনেক মানে মজার জিনিস, যেগুলা এখন চলে আমার চলে আসছে। সো এখন কি করতে পারি আমরা এখানে? বিরিয়ানি, ইংলিশ বিরিয়ানি। ফ্রাইড রাইস কিন্তু বিরিয়ানি নয়, ফ্রাইড রাইস কিন্তু অন্য একটা আলাদাই, ফ্রাইড রাইস আলাদা। আচ্ছা, এখন এই যে দেখো, এখানে যদি এরকম থাকতো যে একটা লিস্ট থাকতো, যে 1 নম্বরে 1 নাম্বার, 2 নম্বরে 2 নাম্বার থাকতো, তাইলে ভালো হতো না? তাহলে আমরা একটা কাজ করি, এইটা তো কি থাকবে, লিস্ট না? তাহলে আমরা এখান থেকে এই যে এইটাই দিলে কি হবে, কোনো নাম্বারিং আসবে না, লিস্ট আসবে। এই যে এটা দিলাম, দেখো এরকম আসছে। আর এইটাই দিলে নাম্বারিং আসবে, 1 2 3 4 5 6 7। ক্লিয়ার? তো তার মানে এই দুইটার মধ্যে পার্থক্য কি? একটা নাম্বারিং আসে, একটা নাম্বারিং আসে, একটা নাম্বারিং আসে না। একটাকে বুলেটস, মানে একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, আর একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট। অর্ডার্ড কি? যেটা নাম্বারিং আসে, এটা হচ্ছে অর্ডার্ড, আর এটা হচ্ছে আনঅর্ডার্ড। ক্লিয়ার? তাহলে আনঅর্ডার্ড লিস্টে কিন্তু শুধু বুলেট এরকম নেই, আরও অনেক জিনিস আছে। এই যে স্কোয়ার আছে, এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে সার্কেল, এটা তোমার আর কি, কি
নাম কি এটা? আচ্ছা যাই হোক, এইটা একটা আছে, তারপরে এইটা একটা আছে, হ্যাঁ, এটা টিক মার্ক আছে না? এই যে অনেক সময় দেয়া হয় দেখবা বইয়ে থাকে, এটা হইছে এটা হইছে এটা হইছে, আমরা দিই না? তো টিক মার্ক আছে, তারপরে তো এই জিনিস আছে। আচ্ছা, আর অর্ডার লিস্টে মানে লেখার মধ্যে কি কি আছে? 1 2 আছে, পরে রোমান সংখ্যা আছে, এবিসি আছে, ছোট হাতের এবিসি আছে, হ্যাঁ। চাইলে তুমি তোমার মতো করে একটা নাম্বারিং ফরম্যাটও তৈরি করতে পারবা। ধরো তুমি প্রথম নাম্বার চাচ্ছ যে 1 থেকে না 10 থেকে শুরু হবে, কত থেকে? 10 থেকে। আচ্ছা, নাম্বারিং স্টাইল কিন্তু এখান থেকে এই যে সিলেক্ট করা যাবে, আমরা চাইলে এইটাও দিতে পারি, যে দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম আসবে, হ্যাঁ। এখান থেকে আমরা কাস্টমাইজভাবে দিতে পারি, এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে, তারপরে ধরো আরও 1 2 3 আছে, এইভাবে দিতে পারি, ধরো 1 2 3 আসছে, হ্যাঁ। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ। তো ধরো চকলেটের ভিতরে আবার অনেক ধরনের চকলেট আছে না? কি কি আছে? ডার্ক চকলেট, তারপরে ধরো আর কি চকলেট আছে না, সুইটে অনেক জিনিস, আমরা সুইটে দেখি। সুইট, হ্যাঁ, সুইটে ধরো কি কি ধরনের সুইট আছে? হ্যাঁ, একটু করে সুইট কয় ধরনের হয়? ধরো লাল মিষ্টি, ঠিক আছে, লাল মিষ্টি, সাদা মিষ্টি, তারপরে ধরো বালিশ মিষ্টি, বালিশ মিষ্টি, তারপরে ধরো পাউডার মিষ্টি, পাউডারের মতো একটা আছে। আচ্ছা, তো এখন সমস্যা কি যে এইটা হচ্ছে সুইটের ভিতরে হবে, তাই না? এই কি বোঝাইতে যাচ্ছি বুঝো, যে এইটা কি হবে এইটার ভিতরে, অর্থাৎ এইটার একটা সাব লিস্ট, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, এটাকে সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে এই যে কি করে দিলাম, আমরা একটা কাজ করি, এখান থেকে চেঞ্জ লিস্ট লেভেল এটা সিলেক্ট করে, তো এই যে দেখো আমি যখন এটা সুইচ সহ চলে আসলো, আচ্ছা সলিউশন সিলেক্ট করে দিচ্ছি, হ্যাঁ, আমরা জাস্ট এইগুলো সিলেক্ট করি, হ্যাঁ। তারপরে এখান থেকে এই যে চেঞ্জ লিস্ট, এখান থেকে ধরো আমরা এটা দিতে চাচ্ছি, এগুলো দিলাম, এটা না ওটা দিলাম, আমরা চাচ্ছি এইটা দিই, এই যে এখানে চলে আসছে, তাই না? তার মানে এইটা আমি চাচ্ছি এটাকে অন্য একটা কালার দিতে, এটা ধরো দিলাম স্কোয়ার, ঠিক আছে না? তো এইভাবে আমরা কি করতে পারবো, একটার ভিতরে অনেকগুলা লিস্ট যদি থাকে, নেস্টেড লিস্ট যেগুলো বা সাব লিস্ট বলে, আমরা এইভাবে অ্যাড করতে পারবো। ক্লিয়ার? তো এই হচ্ছে লিস্টের বিষয়টা, আরও অনেক জিনিস আছে এখানে, আমরা সেগুলো নিয়ে কালকে আলোচনা করি, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, ঠিক আছে, সবাই ভালো থাকবে।